যারা পরে এসছো তাদের জন্য বলি, আজকে আমি সুইচ গিয়ার বা মাইক্রোপ্রসেসরের কোনো ক্লাস নিচ্ছি না। পরিবর্তে তোমরা ইন্টারভিউতে যে ধরনের প্র্যাকটিক্যাল কোশ্চেন গুলো করছি, যেগুলো তোমরা মুখোমুখি হলে একটু আটকে যাচ্ছ, ঘাবড়ে যাচ্ছ, সেই জায়গাগুলোকে আমাদের একটু একটু করে আমরা ক্লিয়ার করবো। আমি উইকলি একটা করে ক্লাস রাখছি, যেখানে এই জায়গাটা ক্লিয়ার করা যায়। ঠিক আছে? তো যদি প্রথমেই যে কোনো ইন্টারভিউতে তুমি যাও, দে উইল প্রেসিভ মানে ফ্রম টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ, দে উইল প্রেফার বেসিক্যালি two topics they will prefer. One is your machine and another is your power system. ঠিক আছে? পাওয়ার সিস্টেমটা তোমরা অলরেডি পড়ছো, ঠিক আছে, এবং মেশিনটা তোমরা অলরেডি পড়ে এসেছো। ঠিক আছে? আমি অল্টারনেটিভ ওয়েতে করবো, একদিন পাওয়ার সিস্টেম সংক্রান্ত কিছু বলবো, একদিন মেশিন সংক্রান্ত কিছু বলবো। আপাতত একটু এগিয়ে নিয়ে যাই, তারপরে ইলেকট্রনিক্স এর বেসিক ফান্ডায় ঢুকে যাবো। ঠিক আছে? এবং সেই কারণে উইকলি একটা করে ক্লাস রাখা হচ্ছে, যাতে করে আমি তোমাদের এই বেসিক জায়গাগুলো যতটা সম্ভব ক্লিয়ার করা যায়। ঠিক আছে? যেহেতু এই কদিন আমি মানে সুইচ গিয়ারের ডিস্ট্রিবিউশন পোর্শনটাকে আমি একটু বেশি বেটার ওয়েতে তোমাদের এক্সপ্লেন করার চেষ্টা করলাম বা ট্রাই করলাম, তো আমার যেটা মনে হচ্ছে প্রথমে এই এই ওই জায়গা থেকে স্টার্ট করি, তারপর আমি মেশিনে পরে ঢুকবো। ঠিক আছে? যেমন ধরো যে প্রশ্ন আমি কালকে করেছিলাম, তোমাদের মধ্যে কিন্তু যখনই ইন্টারভিউতে বসবে, ধরো জিনিসটা এরকম হবে, তোমার মাথায় কতগুলো জিনিস সবসময় ঘুরবে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সবসময় বলছি, কতগুলো জিনিস প্রত্যেকের মাথায় ঢুকবে। কি না, যখনই আমি এই টার্মটা পাবো, পাওয়ার সিস্টেম, পাওয়ার সিস্টেম টার্মটা কেউ যদি আমার মুখের সামনে উচ্চারণ করে, বা কোথাও লেখাটা দেখি, বা আমার মনে পড়ে পাওয়ার সিস্টেম বলে আমাদের একটা সাবজেক্ট আছে, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু তিনটে জিনিস ইনস্ট্যান্টলি ভেবে নেবে: জেনারেশন, ট্রান্সমিশন, আর হচ্ছে ডিস্ট্রিবিউশন। সঙ্গে সঙ্গে এটা জেনে একদম মনে করে নেবে। পাওয়ার সিস্টেম কথাটা তোমার মুখের সামনে বললেই তুমি এই 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 তিনটে কথা চোখের সামনে ভাসবে। কোনখান থেকে শুরু করবো, আমি একদম বেসিক থেকে যাচ্ছি, একদম শুরুটা থেকে। যখনই এই তিনটে টার্ম তোমাদেরকে বলা হবে, তখনই সঙ্গে সঙ্গে তুমি ভোল্টেজ রেটিং গুলো ভেবে নেবে। কেউ বলতে পারবে জেনারেশন ভোল্টেজ রেটিং? কালকে যে কস্তুরীকে জিজ্ঞাসা 11 করেছিলাম, কেভি 11 কেভি শুরু হয় 6.25 থেকে আপ টু 12.5 কেভি অব্দি, এই রেঞ্জে জেনারেশন হয়ে থাকে। অনেক সময় জেনারেশনটা, এইটা হচ্ছে নর্মাল ক্ষেত্রে, মানে নর্মাল পাওয়ার স্যার সিস্টেম এটা 25 কেন? স্যার বলছে কোনটা? 6.25 কেন? 6 কেন হলো না? ওটা ওই রকম রেঞ্জে ওরা করেছে, আমরা কি করবো বলো, এটা ওরা ওইভাবেই মানে যেরকম, মানে ব্যাপারটা কি বলতো, এই ভোল্টেজটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে তুমি ওই জেনারেটরের ইনপুটে কতটা কি ডিসি পাওয়ার দিচ্ছ বা না দিচ্ছ, তার উপর এটা ডিপেন্ড করে। ঠিক আছে? এইটা তো ওটা একটা স্ট্যান্ডার্ডাইজেশনে ওরা এনেছে, ওরা দেখেছে কেন পার্টিকুলারলি এইরকম ভোল্টেজ আনা হয়েছে, কারণ এই রেঞ্জের যে জেনারেটর, সেই জেনারেটরে কিন্তু দেখা গেছে যে তুমি যদি এইরকম ভোল্টেজ তৈরি করো, তার কারেসপন্ডিং যে কারেন্টটা তৈরি হবে সেটা সত্যি ইকোনমিক্যাল। ওরা অনেক রকম ভেবেছে, 6 কেভি করবো না এত কেভি করবো, কত কেভি করবো, এরকম করে করে দেখেছে যে এইরকম রেঞ্জে করলে ইটস বেটার। ঠিক আছে? এবং মোস্টলি আর একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে বলে দিচ্ছি, এই 6.25 বা 12.5, এই এই দশমিকের পর একটু এক্সেস এইটা রেখে দেওয়ার বেসিক্যালি রিজনটা হচ্ছে যাতে আমার জেনারেটিং ভোল্টেজটা প্রপার রেঞ্জে থাকে। 6.25 মেবি ফল ডাউন টু 6.00, নট বিলো দ্যান দ্যাট। তাহলে ওই যে কনসেপ্টটা, ওই 6.25 এর কনসেপ্টটা বেসিক্যালি কিন্তু এসেছে এখান থেকে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? জেনারেশন আচ্ছা কথাটা বললেই আমরা এই ব্যাপারটা ভাববো প্রথমেই। দেন আমার যখনই ট্রান্সমিশন হবে, অর্থাৎ জেনারেশন থেকে ট্রান্সমিশন যেই হচ্ছে, দেখো এখানে একটা কি হচ্ছে, স্টেপ আপ হচ্ছে। কত স্টেপ আপ হচ্ছে? যে স্যার ভোল্টেজ হোক। হ্যাঁ বলো। স্যার বলছি এখান থেকে আরেকটা সেই কোশ্চেন আছে, 11 এর কেন মাল্টিপল হয় ওই জেনারেটিং ভোল্টেজ গুলো, তখন স্যার হ্যাঁ এটা ওইটা কি একটা দিয়েছিলাম ফর্ম ফ্যাক্টর 1.1 এর কি বলে না দিই, বেশ, ওটা দেখেছিলাম, ওটা বলে দিন। বলছি বলছি। সেটা হচ্ছে যে কোনো, আমরা ফর্ম ফ্যাক্টর যেটা শুনেছিলাম, ঠিক আছে, ওই তোমার পিক বাই অ্যাভারেজ করে ফর্ম ফ্যাক্টর যেটা হয়, তো সেই ফর্ম ফ্যাক্টরের ভ্যালু মোটামুটি দাঁড়ায় সিএস তোমার সাইনের জন্য দাঁড়ায়, দেখবে 1.1 মতো দাঁড়ায়। ঠিক আছে? এবং সব জায়গাতেই বইয়ে বা কোনো জায়গায় খুব
মানে অবাক করা ব্যাপার, ওরা দাবি করেছে যে আমাদের ভোল্টেজ রেঞ্জ গুলো কিরকম হয় না, ধরো 11 কেভি, 33 কেভি, 66 কেভি, 132 কেভি, 220 কেভি, ঠিক আছে, দেন 400 কেভি, দেন হয় 750 কেভি, দেন হয় 1200 কেভি। অনেকে এই রেঞ্জ থেকে এই যে রেঞ্জটা দেখায় যে এগুলো সব 11-এর মাল্টিপ্লিকেশন। কেন না, উত্তরটা আছে নাকি ট্রান্সফরমারের ফর্ম ফ্যাক্টর 1.1, তাই জন্য চেষ্টা করা হয়। আদপে এটি একটি অত্যন্ত ভুল উত্তর, আমরাও প্রথমে এটাই জানতাম, এবং এই ভুলটা আমাদের ভাঙিয়ে দিয়েছিলেন তৎকালীন 400 কেভি সাবস্টেশন আমরা ভিজিট করতে গিয়েছিলাম। সেখানকার ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিই, উনি মারাত্মক নলেজ, ওনাকেও এই প্রশ্নটা করেছিলাম আমরা যে এটা কেন 11-এর মাল্টিপ্লিকেশন। উনি দেখিয়ে বলেছিলেন যে ওইটা এরকম বলে নাকি ফর্ম ফ্যাক্টর 1.1-এর সঙ্গে সম্পর্কিত। বাস্তব ঘটনা মোটেও সেটা নয়, এর পিছনে কোনো রিজন নেই। এটা মানুষ প্রথম থেকে এরকম একটা রেঞ্জ ভেবে এসেছে, এবং একটা যখন এরকম ভেবে ফেলেছে, পরের গুলো ওরকম অর্ডারে নিয়ে গেছে। যদি ওটা সত্যি 11-এর মাল্টিপ্লিকেশন হতো, তাহলে 11-এর আগের যে ভোল্টেজটা অর্থাৎ 0.415, যেটা আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের ভোল্টেজ, কই এটা তো তোমার নয়, এটা এটা তো 11-এর মাল্টিপ্লিকেশন নয়, আর এগুলো তো 11-এর মাল্টিপ্লিকেশন নয়। বুঝা গেছে? ওইটার পিছনে কোনো যুক্তি নেই। ওটা অনেকে বলে যে ট্রান্সফরমার ফর্ম ফ্যাক্টর 1.1 বলে 11-এর মাল্টিপ্লিকেশন আকারে ভোল্টেজ লেভেল গুলো ধরা হয়, বাস্তব ঘটনা সেটা নয়। এটা একটা অত্যন্ত ভুল উত্তর, ভুল কনসেপ্ট। অনেকে তাই ভাবে। আমি জানি না কোনো বইয়েও হয়তো কোনো মন গড়া লেখক লিখে দিয়ে থাকতে পারে না, আমি সেটা জানি না কোথাও লেখা আছে কিনা। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল রিজন, ওই পিছনে কোনো কারণ নেই। এটা আমাদের দেশেও প্রথম স্যার কথা এসব রিজনটা আগে জিনিস বলুন তৈরি স্যার। হয়নি। স্যার রিজন রিজনটা আগে কিছুই বলুন। নাই, অ্যান্সারটা হচ্ছে এই ভোল্টেজ লেভেল গুলো 11-এর মাল্টিপ্লিকেশন হওয়ার পিছনে কোনো রিজন নেই। বহুকাল আগে থেকে ওরা ভেবেছে যে এই রকম রেঞ্জ করলে ট্রান্সফরমারের ওয়াইন্ডিং গুলো এই একটা পার্টিকুলার রেশিওতে রাখলে ইটস ওকে, সেই জন্য ওরা এরকম ব্যাপারটা করেছে। এটা 11-এর মাল্টিপ্লিকেশন, তার পিছনে ট্রান্সফরমারের 1.1 যুক্তি, এটা ফালতু যুক্তি। কোনো বইয়ে লেখা থাকতে পারে যে ট্রান্সফরমারের ফর্ম ফ্যাক্টর হয়তো 1.1, সেই জন্য এইগুলো সব 11-এর মাল্টিপ্লিকেশন, আদৌ সেটা নয়, সেটা কারেক্ট অ্যান্সারই নয়। এটা যখন পাওয়ার সিস্টেম যারা বড় বড় ইঞ্জিনিয়ার ডিজাইন করেছে, তারা সমস্ত রকম ক্যালকুলেশন করে দেখেছে যে এই রকম ভোল্টেজ লেভেল গুলো রাখলে এই যে এই ভোল্টেজ, বা দেখো এই দিকে এই ভোল্টেজ, সমস্ত ভোল্টেজ লেভেল ডিজাইন করা হয়েছে তোমার মানে অপটিমাম জায়গাটাকে দেখেছে। হ্যাঁ, বেশি বাড়াবো না, বেশি কমাবো না, দেখাচ্ছে এইরকম রেঞ্জে করলে সব থেকে ইকোনমিক্যাল হচ্ছে, সেই জন্য ওরা এরকম ভোল্টেজ লেভেল দেখেছে। এর 11-এর মাল্টিপ্লিকেশন হওয়ার পিছনে যুক্তি কোনো কিছু যুক্তি নেই, এটা কোনো রিজন নেই। অনেক বইয়ে ভুল করে লেখা আছে এটা, বুঝছো? স্যার কোন বিজ্ঞানী করেছে এরকম ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন? এইটা কোনো বিজ্ঞানী করেনি বাবা, এটা অ্যাকচুয়ালি কোনো বিজ্ঞানীর কাজ না এটা। তোমার দেখো, বহুকাল ধরে রিসার্চ হয়ে এসেছে, রিসার্চ হয়েছে, রিসার্চের পর সেগুলোকে রিসার্চের R&D ল্যাব থেকে সেগুলোকে ফাইনাল টেস্টিং এর জায়গায় এনেছে, সাকসেস পেয়েছে। সাকসেস পেয়ে দেখেছে যে হ্যাঁ রিসার্চের সঙ্গে ওটা মিলেছে, এবং এটা পিছনে একটা বিজ্ঞানীর অবদান নেই, বহু বহু লোক, বহু জার্নাল, বহু কনফারেন্স, জার্নালের পর এইসব জিনিসগুলো তৈরি হয়েছে। বহুকাল আগে থেকে লোক পিএইচডি করছে, এইগুলোর উপর যারা পিএইচডি করেছে তাদের রিসার্চের আউটপুট হচ্ছে এই ভোল্টেজ লেভেল। একটা বিজ্ঞানী নয়, ও নামও বলা সম্ভব না, ঠিক আছে? যাই হোক, এইগুলো হচ্ছে ভোল্টেজ লেভেল। আমি এখন এই লেখাটা মুছছি একটু, প্রথম থেকে বেসিক নলেজ গুলো দিয়ে যাচ্ছি। আমার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু খাতায় নোট করতে থাকো জিনিসগুলো, যেন আমি পাওয়ার সিস্টেম কথাটা বললি তোমার চোখের সামনে এই কথাগুলো ভেসে ওঠে একটার পর একটা। তোমাকে যদি কোনো মানে নিজেকে এই জায়গাটায় তৈরি করো, যেন তোমাকে তোমার কোনো বন্ধু বা জুনিয়র যদি বলে দাদা পাওয়ার সিস্টেম জিনিসটা কি অ্যাকচুয়ালি, তাকে যেন তুমি 3 ঘন্টা তার সামনে বসে এই কথাবার্তাগুলো বলতে পারো। তো চলো দেখে নি, জেনারেশন বলতেই আমরা বুঝে নেবো এইরকম একটা ভোল্টেজ রেঞ্জ, দেন ওটাকে আমরা জানি স্টেপ আপ করছি। আচ্ছা, জেনারেশন ভোল্টেজটা এইটাও হতে পারে, এর থেকে কমও হতে পারে, ঠিক আছে? এর থেকে কম হলে 3 সামথিং, মানে 3000 কেভি ওই রেঞ্জে হতে পারে, সেটা পরে, ওটা অন্য ইস্যু। বেসিক্যালি ওটা হাইডেল পাওয়ার প্ল্যান্টের স্মল হাইডেল যেগুলো। দেন আমার যে ট্রান্সমিশন চলে এলো, ট্রান্সমিশন মানে কি, এটা স্টেপ আপ করে যেটা করলো সেটা 400, 220, দেন তোমার 132 আপ টু 66 অব্দি। কারণ কি, 66 নিচে রয়েছে দেখো 33, আর 33 মানে আমরা জানি ডিস্ট্রিবিউশন, তাহলে ডিস্ট্রিবিউশন লেভেলটা দাঁড়িয়ে গেল, এখান থেকে স্টেপ ডাউন করলো, এটা করেছিল স্টেপ আপ,
এখান থেকে পরপর পরপর স্টেপ ডাউন করলো, স্টেপ ডাউন করে চলে এলো 33, 11, 415। ঠিক আছে, ভোল্টেজ লেভেলটা একদম পুরো মাথায় থাকবে, সবসময় থাকবে। নেক্সট হচ্ছে এই, এটা তো আমি ভোল্টেজ লেভেল ভাবলাম। পরবর্তী কনসেপ্ট হচ্ছে এবার আমি জেনারেটরে একটু ঢুকবো, এর ভেতরে কি ছিল। জেনারেটর বলতেই আমরা যেহেতু মূলত বুঝি সেটা হচ্ছে বেসিক্যালি সিঙ্ক্রোনাস জেনারেটর, বা হতে পারে সিঙ্ক্রোনাস ছাড়াও ইন্ডাকশন জেনারেটরও হতে পারে। তার মানে জেনারেটর মানে আমরা কিন্তু জেনারেশনটা কখনোই ডিসিতে করছি না, আমরা কিন্তু অলওয়েজ এসিতে জেনারেশন করছি। এবং এই যে জেনারেশন করছি, জেনারেটর যখন বানিয়েছে তখন ওরা দেখেছে যে আমি যদি জেনারেটরের ভিতরে একটা স্টেটর ওয়াইন্ডিং দিই, তার আউটপুট থেকে একটা সিঙ্গেল ফেজ পাবো। যদি স্টার কানেক্টেড 3টে কয়েল দিই, তাহলে 3টে ফেজ পাবো আলাদা আলাদা, অর্থাৎ 3টে সাইন ওয়েভ পাবো আমি। যদি 3টে না দিয়ে আমি 5টা দিই, 5টা ফেজ পাবো। যদি 5-এর জায়গায় 7 দিই বা 4 দিই, আমি তো এখন বিজোড় সংখ্যাগুলো বলে যাচ্ছি, জোড় সংখ্যায় যদি আমি বলি যে 3টের জায়গায় যদি 4টে দেওয়া হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, অর্থাৎ মনে করো আমার কয়েলটা এরকম করা হলো, 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলে 4টে কয়েল কানেক্টেড। আমি এটা নাম দিলাম আর, এটা নাম দিলাম ওয়াই, এটা নাম দিলাম বি, আর এটার নাম দিলাম ধরো জি, আর এইটাকে নাম দিলাম নিউট্রাল। এটাও করতে পারি আমি, 4টে ফেজ বার করতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমাদের যেমন 3টের মধ্যে অ্যাঙ্গেল কত থাকে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে ফেজ ডিফারেন্স, 4টে করলে 90 ডিগ্রি থাকবে। কিন্তু কি এটাতে সুবিধা, এটাতে সুবিধা কি সুবিধা, বিজ্ঞানীরা বিভিন্ন ক্যালকুলেশন করে দেখেছেন 3 ফেজ পাওয়ার যদি আমি তৈরি করি, সেটা জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সব থেকে ইকোনমিক্যাল। অর্থাৎ 4টে ফেজ বার করলেও খরচা বাড়বে, এর জায়গায় কমিয়ে যদি 2টো ফেজ করি তাও খরচা বাড়বে। 3টে খরচাটা দুদিক থেকে অপটিমাইজ করা, সেই জন্য গোটা পৃথিবী 3 ফেজকে অ্যাকসেপ্ট করেছে। তাহলে আমার জেনারেটর যখনই 3 ফেজ হয়ে গেল, তখনই আমি কি বুঝলাম যে যেই 3 ফেজ হয়ে গেল, দেখো আমি কিন্তু বলছি ইন্টারভিউতে কিন্তু এটাও প্রশ্ন করতে পারে যে কেন 3টে ফেজ, কেন 4টে ফেজ নয় কেন, বা তুমি কি 4টে ফেজ তৈরি করতে পারবে। তোমার উত্তর হবে এটাই যে হ্যাঁ, 4টে কয়েলকে আমি যদি ইলেকট্রিক্যাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করি, তাহলে অবশ্যই সেটা ইয়ে হবে, কি বলে, অবশ্যই সেটা তোমার 3 ফেজ ইয়ে তৈরি, 4 ফেজ তৈরি করবে। বাট দুটো কয়েল থাকলে 2 ফেজ তৈরি করবে, 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল করে দেবো। মানে ব্যাপারটা কিরকম, না এইটা মনে করি আমার জেনারেটরের স্টেটর ওয়াইন্ডিংটা, ঠিক আছে, স্টেটর ওয়াইন্ডিংটা এখানে আছে। আমি মনে করি একটা কয়েলকে, কিছু কয়েলকে আমি এইরকম জায়গা দিয়ে প্লেস করলাম, কিছু কয়েলকে আমি এইরকম জায়গা দিয়ে প্লেস করলাম, ঠিক আছে। এবার তার ভেতরে এই ম্যাগনেটটা ঘুরছে, তার ভেতরে ম্যাগনেট রোটেট করছে। তাহলে কি হবে, ম্যাগনেটটা যখন এর কাছে আসবে একরকম ফেজ, এর কাছে আসবে একরকম ফেজ, দুটো ফেজের মধ্যে দেখো 180 ডিগ্রি ইলেকট্রিক্যাল গ্যাপিং থাকবে। অর্থাৎ একজনের সাইন ওয়েভ যদি এরকম হয়, অন্যজনের সাইন হবে এক্স্যাক্টলি এরকম, তাই না। তার মানে দেখো এর কাছে যখন এন, এর কাছে যখন এস, ওই জন্য একজন যখন হাই পিকে, একজন তখন লো পিকে, অর্থাৎ এদের মধ্যে 180 ডিগ্রি ডিফারেন্স হয়ে যাবে। যদি আমি এইটাকে দুটো কয়েল না দিয়ে আমি যদি 3টে কয়েল করি, অর্থাৎ এখানে একটা কয়েল করি এবং এখানে একটা কয়েল করে দিই, এরকম যদি কয়েল প্লেস করি জেনারেটরের ভেতরে, তখন দেখবো এই একটা, অর্থাৎ এইটা আমার হয়ে যাবে তখন রেড ফেজ, ঠিক আছে। আমার এইটা হয়ে যাবে তোমার ধরো ব্লু ফেজ, আর এইটা হয়ে যাবে আমার আরেকটা ফেজ। অর্থাৎ 3টের মধ্যে তখন 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে। ক্লিয়ার। আমি যদি এইরকম 3টে মানে জ্যামিতিক্যালি আমি স্টেটর ওয়াইন্ডিং গুলোকে যদি 3টে এইভাবে প্লেস না করে আমি যদি 4টে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করি, তাহলে 4টে 90 অ্যাঙ্গেলে ফেজ তৈরি হবে। কিন্তু দেখা গেছে যে ইফ আই ডু দিস 3 ফেজ কনসেপ্ট, দেন ফ্রম দ্য জেনারেটিং, ট্রান্সমিটিং এন্ড ডিস্ট্রিবিউটিং পয়েন্ট অফ ভিউ, দিস সিস্টেম ইজ মোস্ট ইকোনমিক্যাল এন্ড দ্যাটস ওয়াই হোল ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট দিস। ঠিক আছে, তো সেই জন্য আমার সিস্টেমটা পুরো 3 ফেজ। যখনই আমি 3 ফেজের কনসেপ্টে এলাম, তখনই আমাকে মনে করিয়ে দেওয়া হলো যে তোমার কাছে জেনারেটর কিন্তু দু রকম হয়, এসি মানে 3 ফেজ জেনারেটর যাও, তাহলে এই 3 ফেজ জেনারেটর দু রকম হতে পারে।
একটা হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর, একটা হচ্ছে ইন্ডাকশন জেনারেটর। ঠিক, সিঙ্ক্রোনাস জেনারেটর আর ইন্ডাকশন জেনারেটর যখনই আমাকে কথাটা বলবে, তখনই আমার চোখের সামনে কি ভেসে উঠবে? আমার সামনে যদি কেউ সিঙ্ক্রোনাস কথাটা উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে আমি এটা বলবো এটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে, এটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে। সিঙ্ক্রোনাস স্পিড মানে 120 f/p, আর দ্বিতীয় কিচ্ছু ভাববো না। আমাকে কিন্তু সবসময় এই কথাটা বললেই এই কথাটা ভাসবে, এই কথাটা বললেই এই কথাটা ভাসবে। দেখো এগুলো তোমার সবই পড়া, কিন্তু আমি এই জন্যই আজকে বলছি, কারণ জিনিসগুলোকে একদম চোখের সামনে আমার সঙ্গে গেঁথে নাও, খাতায় লিখতে থাকো, গেঁথে নাও। যখনই সিঙ্ক্রোনাস স্পিড 120 f/p বলে দেবে, তখনই আমার মাথায় কিন্তু স্টার্ট করবে একটা জিনিস, কি না, সিঙ্ক্রোনাস স্পিড যদি আমি কনস্ট্যান্ট রাখি, আর নাম্বার অফ পোল তো আর বাড়তে পারে না, একটা জেনারেটরের নাম্বার অফ পোলটা ফিক্স, তাহলে দেখো ফ্রিকোয়েন্সিটা ফিক্সড। অর্থাৎ সিঙ্ক্রোনাস জেনারেটরের কাজই হচ্ছে ফিক্সড ফ্রিকোয়েন্সিতে চলা। ঠিক, অর্থাৎ যে সমস্ত পাওয়ার প্ল্যান্টে এই সিঙ্ক্রোনাস জেনারেটর রয়েছে, সেখানে কিন্তু জেনারেটরটা সবসময় সেম স্পিডে ঘুরবে। এবার সেম স্পিডে ঘোরার জন্য কি কি মেথড অবলম্বন করা দরকার, অলরেডি ইউ হ্যাভ স্টাডিড ইন ইউর পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমরা দেখেছো যে ইফ আই ড্রাইভ দিস সিঙ্ক্রোনাস জেনারেটর উইথ সাম স্টিম টারবাইন, দেন ইন অর্ডার টু মেনটেন দ্য স্পিড অ্যাট 3000 rpm, তোমরা দেখেছো আমরা কি করি, যে 3000 rpm এ যদি আমাকে স্পিডটা কনস্ট্যান্ট ফিক্স রাখতে হয়, সিম্পলি আমরা কি করি, স্টিমের ফ্লোটাকে কন্ট্রোল করি। সেই মনে আছে দুটো ফ্লাই বল, যে স্পিড বেড়ে যাচ্ছিল ফ্লাই বল দুটো ছড়িয়ে যাচ্ছিল, ভালটাকে টেনে ধরছিল, যাতে আবার তবে ভালটা কি, যে হ্যাঁ। স্টিমের ফ্লোকে কন্ট্রোল করে স্পিডকে নামিয়ে আনছিল, অর্থাৎ স্পিডটাকে বাড়তেও দেবে না কমতেও দেবে না। সেই রকম মেথড সেই সমস্ত পাওয়ার প্ল্যান্ট গুলোতে রয়েছে, যারা এই ফ্রিকোয়েন্সিটাকে এড়াচ্ছে। আর ইন্ডাকশন জেনারেটর কোথায়? ইন্ডাকশন জেনারেটর মানে বুঝতে পারছো, যার কোনো সিঙ্ক্রোনাস স্পিড থাকবে না। তাহলে কি এটা এক্সাম্পল কি না, একমাত্র শুধুমাত্র উইন্ডের অ্যাপ্লিকেশন, কারণ উইন্ডে বাতাসের স্পিড সবসময় সেম থাকে না, কখনো বাতাসের ব্লেডটা আস্তে আস্তে ঘুরবে, হাওয়া যদি জোরে আসে এটা জোরে ঘুরবে, তখন তার জন্য আলাদা মেথড অবলম্বন করতে হবে। এবং ইন্ডাকশন জেনারেটরে কি হয়, মোস্টলি যেটা করা হয়, যে ইন্ডাকশন জেনারেটর মানে কিন্তু তার ভেতরে এই ইন্ডাকশন জেনারেটর কথাটা আমাকে যখনই বলবে না, আমার মাথায় ঢুকবে যেটা একটা ট্রান্সফরমার। তোমাদের টিএসবি স্যার অনেকবার এই কথাটা বলেছেন, তোমাদের সবার মনে গেঁথে আছে, ইন্ডাকশন মানে কিন্তু স্যার ট্রান্সফরমারের কনসেপ্ট। অর্থাৎ আমি রোটরে, যদি এটা মোটর হয় তাহলে স্ট্যাটরে সাপ্লাই দিলে রোটরটা ইন্ডিউস হয়ে যাবে ট্রান্সফর্ম অ্যাকশনে, আর যদি আমি রোটরে সাপ্লাই দিই ওটা ইন্ডিউস হয়ে যাবে স্ট্যাটরে। এবার যা হয়, অর্থাৎ আমি এক্ষেত্রে কি করব, এই এই ধরনের ইন্ডাকশন জেনারেটর মানে কি, হ্যাঁ আচ্ছা দাঁড়া বলে দিই, সিঙ্ক্রোনাস জেনারেটর কনসেপ্ট যখনই আমি বলবে না, তখনই আমার মাথায় ঢুকবে যে সিঙ্ক্রোনাস জেনারেটর মানে কিন্তু এরকম তিনটে ফেজ আছে, আর ওয়াই বি, তিনটে এরকম কয়েল রাখা আছে, তার মধ্যে একটা পার্মানেন্ট ম্যাগনেটকে, এখানে দেখতে পাচ্ছ দুটো পোল এন আর এস, এখানে দুটো পোল আছে, তাহলে এই এটা 2 পোলের একটা মেশিন, 4 পোল হলে 4টে ম্যাগনেট থাকবে, এরকম N1 N2 S1 S2 থাকবে। এইটাকে আমি এই পার্মানেন্ট ম্যাগনেট হোক বা এটা কোন একটা ডিসি, এটা ফিক্সড ম্যাগনেট, ঠিক আছে, এইটাকে আমি ঘোরাবো। আর ইন্ডাকশন মোটর যদি হয়, তাহলে সেক্ষেত্রে কনসেপ্ট এরকম আসবে, যে বাইরে দিয়েও একটা আর ওয়াই বি ওয়াইন্ডিং আছে, আর রোটরের ভেতরেও একটা আর ওয়াই বি 3 ফেজ ওয়াইন্ডিং আছে। অর্থাৎ রোটরটাকে আমি এরকম করে বাইরে থেকে তিনটে ফেজ সাপ্লাই দেওয়া হয় আর ওয়াই বি, দিলেই ট্রান্সফর্মার অ্যাকশনে বাইরে আর ওয়াই বি একটা ভোল্টেজ চলে আসে, যে এটা ঘুরতে শুরু করে তখন ও পাওয়ার জেনারেট করে, যেটা স্ট্যাটর দিয়ে আমরা উপরের দিকে তুলে নিই। এবার এখানে যে ইনপুট দিচ্ছি তার একটা ফ্রিকোয়েন্সি আছে, আবার এটা যেটা ঘুরছে তার একটা ফ্রিকোয়েন্সি আছে, দুটো মিলিয়ে এখানে জেনারেট করে। যদি দেখে যাই যে আচ্ছা এই রোটরের ঘোড়া স্পিডটা কমে গেছে, মানে হাওয়া কম দিচ্ছে, হাওয়া যদি কম দেয় তখন এই রোটরটা আস্তে আস্তে ঘুরবে, সেক্ষেত্রে আমি ইনপুট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেবো, যাতে করে আউটপুট ফ্রিকোয়েন্সিটা আবার 50 হার্টজে ধরে নেয়। যদি দেখি এই রোটরটা খুব জোরে ঘুরছে, মানে জোর হাওয়া দিচ্ছে, তখন আমি ইনপুট ফ্রিকোয়েন্সি কমিয়ে দেবো, কারণ দুটো কম্বাইন করেই ফাইনালি রেজাল্টেন্ট আউটপুটটা ওই দিক দিয়ে বেরোবে। একটা বেড়ে গেলে একটা কমিয়ে দেবো, ওটা কমে গেলে ওটা বাড়িয়ে দেবো। তার মানে এখানে একটা ক্লোজ লুপ কন্ট্রোল আছে, যেখানে ইন্ডাকশন জেনারেটরের যে রোটর, সেই রোটরে আমি ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি সাপ্লাই দিচ্ছি। যদি স্পিড বেশি হয় ফ্রিকোয়েন্সি কম দেবো, যদি স্পিড কম হয় ফ্রিকোয়েন্সি বেশি দেবো, যাতে করে
স্টেটর দিয়ে ফিক্সড ফ্রিকোয়েন্সি বেরোয়। এই হচ্ছে ইন্ডাকশন জেনারেটরের কনসেপ্ট। আর সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে কি কনসেপ্ট আমি জানি, হ্যাঁ সিনক্রোনাস জেনারেটর সেই ব্যবস্থা আছে যে পার্মানেন্ট ম্যাগনেটটা যে স্পিডে ঘুরবে এই স্পিডটা ফিক্স, স্পিড ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই স্পিডটা কিন্তু ফিক্সড, ঠিক আছে। এবং এই সিনক্রোনাস জেনারেটর বিভিন্ন রকম হতে পারে, কিছু ক্ষেত্রে হতে পারে পার্মানেন্ট ম্যাগনেট জেনারেটর, কিছু ক্ষেত্রে হতে পারে তোমার পার্মানেন্ট ম্যাগনেট করলে সমস্যাটা কি আসবে না, আমরা দেখেছি যে এই যে জেনারেটর সিনক্রোনাস জেনারেটর, ইন্ডাকশন জেনারেটর খুব কমই আছে পাওয়ার সিস্টেমে। যদি 100টা জেনারেটর থাকে না, তার মধ্যে খেয়াল করে দেখবে 95টা জেনারেটর সিনক্রোনাস জেনারেটর, আর মাত্র 5% অনলি ইন্ডাকশন জেনারেটর। কারণ উইন্ড ছাড়া এর খুব একটা অ্যাপ্লিকেশন নেই। উইন্ড আর হচ্ছে ওই জোয়ার ভাটা শক্তি, মানে রিনিউয়েবল কনসেপ্ট ছাড়া এদের এদের অ্যাপ্লিকেশন একদমই নেই। কাজে যাবতীয় যা কিছু আছে, থার্মাল বলো, নিউক্লিয়ার বলো, হাইডেল বলো, সব জায়গাতে হচ্ছে আমাদের সিনক্রোনাস জেনারেটর, যার ফর্মুলা 120 F/P। এবং এই কাজেই তোমাকে যদি আমি যখন আমি পাওয়ার সিস্টেমে ঢুকবো, জেনারেটর বললে আমার মাথায় কিন্তু প্রথমে সিনক্রোনাস জেনারেটর আসবে। তোমার ভাই যদি তোমাকে জিজ্ঞেস করে যে আচ্ছা দাদা যদি স্পিডটা কমে যায় তখন আমরা কি করবো, যে স্পিড খুব ফ্লাকচুয়েশন হচ্ছে, তখন আই নিড টু সুইচ অ্যাট ইন্ডাকশন জেনারেটর। এবং সেখানে স্পিডটাকে তুমি এইখানকার ফিক্সড ফ্রিকোয়েন্সি এটা কি করে রাখবে, সেই গল্পটা তুমি ওকে বলে দিও যে আমি যদি স্পিড বেশি হয়ে যায় এখানে লো ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেবো, যদি এটা কমে যায় তাহলে হাই ফ্রিকোয়েন্সি সাপ্লাই দেবো, যদি করে দুটো মিলিয়ে অ্যাডজাস্ট করে এটা ফিক্স দেবে। এই হচ্ছে গল্প। এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমাকে যা হোক করে যেন তেন প্রকারেণ এই স্পিডটা কিন্তু কনস্ট্যান্ট রাখতেই হবে। তার জন্য ফ্লাইবল অ্যারেঞ্জমেন্ট, স্পিড গভর্নিং সিস্টেম, অনেক কিছু তোমাদের পড়ানো হয়েছে, সেই জিনিসগুলি এখানে কাজ করবে। এবং পরবর্তী এটা প্রশ্ন আসে যে আচ্ছা তাহলে ইন্ডাকশন জেনারেটর, এই যে সিনক্রোনাস জেনারেটর বা যে জেনারেটর কনসেপ্ট বলছি, তাহলে এই জেনারেটিং কনসেপ্ট বা যে কোনো জেনারেটর এটা হোক বা এটা হোক, দুটোর ক্ষেত্রেই জেনারেটর হচ্ছে দুটো জিনিস আমরা দেখবো। কি কি? এক নম্বর হচ্ছে তার আউটপুট ভোল্টেজ, আর 2 নম্বর জিনিস যেটা দেখবো তার হচ্ছে এটা কি বলে ফ্রিকোয়েন্সি। যদি প্রশ্ন করি আচ্ছা আউটপুট ভোল্টেজটা কিসের উপর ডিপেন্ড করবে, না অ্যান্সার হচ্ছে তুমি এই যে ম্যাগনেটটা রয়েছে এই ম্যাগনেটটাকে ম্যাগনেটাইজ করতে তুমি কি করেছো, বাইরে থেকে একটা কয়েল দিয়ে এরকম করে ঘুরিয়ে এর গায়ে দিয়েছো, এখানে প্লাস মাইনাস সাপ্লাই দিয়েছো, ডিসি ডিসি এক্সাইটেশন দেওয়া হয়েছে এতে। যে কোনো সিনক্রোনাস জেনারেটরকে কিন্তু ডিসি এক্সাইটেশন দিতে হবে, এসি এক্সাইটেশন মানেই হচ্ছে সেটা কিন্তু ইন্ডাকশন জেনারেটর। দেখো এখানে এসি দেওয়া হয়েছে, তাহলে ডিসি ডিসি যেটা হচ্ছে আর কি, মানে ডিসি ডিসি পাওয়ার সাপ্লাই তুমি যেটা দিচ্ছ সেটা যেটা তুমি ফিক্স পার্মানেন্ট ম্যাগনেট বানাচ্ছ, এবং এইখানে ডিসি ভোল্টেজ কতটা দিচ্ছ, যত বেশি দেবে আউটপুট ভোল্টেজ তত বেশি হবে, যত ডিসি ভোল্টেজ এক্সাইটেশনটা কম দেবে তত দেখবে এইটার আউটপুট ভোল্টেজটা কম। এখানেও সেম কনসেপ্ট, এখানেও তুমি যে 3 ফেজ ভোল্টেজটা দিচ্ছ সেই ভোল্টেজটা কিরকম দিচ্ছ, অর্থাৎ এসি এক্সাইটেশনের হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অন বেসিক্যালি ইউর আউটপুট ভোল্টেজ ইজ বেসিক্যালি ডিপেন্ডস আপন ইট। অর্থাৎ আউটপুট ভোল্টেজটা হচ্ছে বেসিক্যালি ডিপেন্ড করছে আমার প্রপোর্শনাল টু হচ্ছে এক্সাইটেশন ভোল্টেজ, এবং সেটা কি, যদি আমার সিনক্রোনাস জেনারেটর হয় তাহলে হচ্ছে ডিসি ভোল্টেজ, আর যদি আমার ইন্ডাকশন জেনারেটর হয় তাহলে আমার এসি ভোল্টেজ। ব্যাস, মোট কথা এই যে রোটরে যে এক্সাইটেশনটা দিচ্ছি তার সাথে কিন্তু আউটপুট ভোল্টেজটা ভ্যারি করছে। এবং টু কিপ 6.525 কেভি, অর্থাৎ সে যে ভোল্টেজটা তৈরি করছে ওটাকে কনস্ট্যান্ট রাখতে হলে এইখানে বুঝতেই পারছো ফিক্সড ডিসি ভোল্টেজ দিতে হবে, এটাকে কমা বাড়া করলে চলবে না। বা যদি মনে হয় যে না আমার আউটপুটে প্রচুর লোড পড়ে গেছে, ভোল্টেজ ফল ডাউন করছে, যদি বুঝতে পারি যে ভোল্টেজ ফল ডাউন করার দিকে নেচার যাচ্ছে, উই নিড টু ইনক্রিজ ডিসি এক্সাইটেশন, ঠিক। আবার যদি মনে হয় যে না আউটপুটে ভোল্টেজ বেড়ে যাচ্ছে, উই নিড টু সরি আগেটা ইনক্রিজ, এটা হচ্ছে ডিক্রিজ ডিসি এক্সাইটেশন ভোল্টেজ, পুরোপুরি প্রপোর্শনাল। তার মানে তোমাকে কি করতে হবে, ডিসি তুমি যে ডিসি সাপ্লাইটা দিচ্ছ সেইটাকে কিন্তু ভ্যারিয়েবল করতে হবে। ভ্যারিয়েবল কি দিয়ে করবে, প্রথমে উত্তরটা আসে যে আমরা যে পাওয়ারটা বাসে তুলছি ওটা তো এসি, ওখান থেকে না হয় রেকটিফাই করে নিয়ে নেবো।
এবার রেকটিফাই করতে হলে তো রেকটিফাই তো ডায়োড দিয়ে করি, ডায়োড দিয়ে যদি রেকটিফাই করি দ্যাট ইজ আনকন্ট্রোলড। যদি আমি এসসিআর তোমাদের পড়া হয়েছে থাইরিস্টার, যদি এসসিআর দিয়ে কন্ট্রোল করি তাহলে কিন্তু ভোল্টেজটা আমাদের হাতে কন্ট্রোল। অর্থাৎ ব্যাপারটা এরকম, যে কোনো জেনারেটর যদি সেটা সিঙ্ক্রোনাস জেনারেটর হয়, তাহলে ধরে নিই এটা একটা সিঙ্ক্রোনাস জেনারেটর, ইট উইল ইট ইজ বেসিক্যালি সাপ্লাইং সাম থ্রি ফেজ পাওয়ার অ্যাট থ্রি ফেজ বাস। ঠিক আছে, ও থ্রি ফেজ পাওয়ার তৈরি করে বাসে দিচ্ছে। আমরা কি করি, ও যে ভোল্টেজটা জেনারেট করেছে সেখান থেকেই তিনটে ট্যাপিং তুলে নিই, দিয়ে থাইরিস্টার ব্যাংকে দিয়ে দিই রেকটিফাই করতে। থাইরিস্টারের সিম্বল তো আমরা জানো, এই থাইরিস্টার দিয়ে ওটাকে রেকটিফাই করে ডিসি বানিয়ে এটাকে এক্সট্রা এক্সাইটেশনে দিয়ে দিই। এবং কি করি, যেমন দরকার এইটাকে আমরা ভ্যারি করতে পারি, এখানকার ফায়ারিং অ্যাঙ্গেল আলফাটাকে কন্ট্রোল করে ভ্যারি করতে পারি। যদি মনে হয় যে ভোল্টেজ এখানে বাসে ভোল্টেজ কমে যাচ্ছে, দেখো ওই ওটা দেখতে পেয়ে যায়। এর পুরো ক্লোজ লুপ কন্ট্রোল, ও নিজেই দেখতে পাচ্ছে কি ভোল্টেজ, ও বুঝে নেয় যে আমার এতটা ফায়ারিং অ্যাঙ্গেল দিতে হবে, দিল সেরকম ডিসি ভোল্টেজ বাড়িয়ে দিল যাতে করে ভোল্টেজটা আবার কনস্ট্যান্ট হয়ে যায়। এই হচ্ছে কনসেপ্ট। যদি ইফ ইউ গো ফর ইন্ডাকশন জেনারেটর আইজি, স্যার ওটা কি বলেন, ওই যদি বাস থেকে ওই এসসিআর কে ওই লাইনটা ইয়ে করা হয় ডিসি, মানে ডিসি ভোল্টেজটা তারপরে আবার এক্সাইটেশনের জন্য ইয়েতে দেওয়া হয় অল্টারনেটর। তুমি তুমি এসি থেকে ডিসি বানাবে, তাই তো? তুমি তো ডায়োড ইউজ করতে পারো, কিন্তু ডায়োড ইউজ করলে কি হবে, দ্যাটস আনকন্ট্রোল, ভোল্টেজটা কন্ট্রোল করতে পারবে না, কমাতে বাড়াতে পারবে না। যদি ডায়োডের জায়গায় থাইরিস্টার ইউজ করো তখন তুমি ওটা কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ যে ইচ্ছে মতো কমানো বা বাড়ানো করতে পারবে। এবং কমাতে হবে নাকি বাড়াতে হবে, দেখো এখান থেকেই সেটা দেখতে পেয়ে যাবে। খুব সুন্দর সিস্টেম, কোনো ঝামেলাই নেই। তো এই হচ্ছে তোমার, বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। তো এই হচ্ছে, হ্যাঁ, তো এই হচ্ছে ওখানকার কনসেপ্ট। আর ইফ ইউ গো ফর এনি ইন্ডাকশন জেনারেটর, তাহলে ওখানে কি আছে, ইন্ডাকশন জেনারেটর ক্ষেত্রে দেখো এরকম ব্যাপারটা আছে। তো ওখানে কি হচ্ছে, তোমার ধরো থ্রি ফেজ পাওয়ার বাসে তুলছে, যেখানে বাস থেকে তুলছে ওখান থেকেই আবার আমি নামাচ্ছি, নামিয়ে এটাকে করছি ভ্যারিয়েবল ভোল্টেজ ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি গাইড করে তিনটে ফেজ বার করে ওখানে রোটরে সাপ্লাই দিয়ে দিয়েছি, এটা রোটরে দিয়ে দিয়েছি। দেখো এখানকার মানে এই বাসে যে পাওয়ারটা তুলেছে ও, ওটাকেই আবার নিচ্ছি, নিয়ে ওর এক্সাইটেশনে দিচ্ছি। আর প্রশ্ন হতে পারে, স্যার ওর জেনারেট করা শক্তি নিয়েই আপনি ওকে ঘুরিয়ে দিচ্ছেন? আরে বাবা, ওকে তো ইনপুট এনার্জি সবসময় দেওয়া হচ্ছে, ঘোরানো হচ্ছে তো। একে অ্যাকচুয়ালি ইন্ডাকশন জেনারেটরকে দুটো, যে কোনো জেনারেটরকে দেখো দুদিক থেকে পাওয়ার ফিট করা হয়। একটা হচ্ছে ওকে ঘোরানো হয়, একটা মেকানিক্যাল ইনপুট দেওয়া হয়, দেন ডিসি এক্সাইটেশন হয়, দুটো মিলিয়েও পাওয়ারটা পাবে। এও তাই, একেও দেখো ঘোরানো হচ্ছে, ওটা একটা শক্তি, ওটা প্রোভাইড করা হচ্ছে এনার্জি, আবার এখান থেকে একটা এনার্জি দেওয়া হচ্ছে, দুটো মিক্স আপ করেও তুলছে। কিন্তু আমি এখানে দেওয়ার জন্য সাপ্লাইটা, ওই জন্য ওর নিজের বাস থেকেই কেটে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। এখানে একটা এমন অ্যারেঞ্জমেন্ট আছে যেটা এর ভোল্টেজটাকে ভ্যারি করাতে পারে, এর ফ্রিকোয়েন্সিটাকে ভ্যারি করাতে পারে, দিয়ে ওকে দিচ্ছে। এবং এই যে জিনিসগুলো, এই যে থাইরিস্টারটা আছে বা এইখানে ভ্যারিয়েবল ভোল্টেজ ফ্রিকোয়েন্সি ড্রাইভ আছে, এইগুলো সব হচ্ছে মাইক্রোপ্রসেসর এবং অ্যাডভান্স কম্পিউটেশন কন্ট্রোল। মানে কম্পিউটার মানে মাইক্রোপ্রসেসর ছাড়া এইসব জিনিসগুলো করা সম্ভব না, এফেক্টিভ হবে না, করা যায় এফেক্টিভ হবে না অ্যানালগ করলে। এখন এগুলো সব মাইক্রোপ্রসেসর বেসড এইসব জিনিসগুলো। তো এই হচ্ছে আমার জেনারেশনের কনসেপ্ট, ব্যাস মিটে গেল। হ্যাঁ বলো। স্যার স্যার ওই যে আগে বললেন যে এক্সাইটেশন সিস্টেমের উপর ডিপেন্ড হুম, করছে, ভোল্টেজটা, এক্সাইটেশন সিস্টেম মানে এক্সাইটেশন যত বাড়াচ্ছি তত ভোল্টেজ লেভেল বাড়ছে। আর স্যার প্রাইম মুভার ইনপুটের সঙ্গে ওই ওটা স্পিড, রিলেশনটা একটু বলে দিন। ওটা স্পিড। এটা মূলত এটা ওই 120 f/p ফর্মুলাটা ভ্যারি করবে দুটো ক্ষেত্রে। n equal to 120 f/p ফর তোমার সিঙ্ক্রোনাস জেনারেটর, আর ইন্ডাকশন জেনারেটর ক্ষেত্রে হচ্ছে তোমার স্পিড প্রপোর্শনাল টু ইনপুট ফ্রিকোয়েন্সি, সরি ইয়ে আহা, এটা বলা উচিত ছিল ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু স্পিড আর কি। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি প্রপোর্শনাল টু স্পিড, ওটা সবসময় হবে, ওটা হবেই, ওটা জেনারেটরের নীতিই ওটা তাই। তুমি যত জোরে ঘোরাবে না, তত ফ্লাক্সটা তত তাড়াতাড়ি কাট করবে, তত সেরকম ওয়েভফর্ম ওদিকে জেনারেট হবে। তুমি যদি আস্তে আস্তে ঘোরাও ম্যাগনেটটাকে, তাহলে কয়েলগুলোকে আস্তে আস্তে কাট করবে, স্লো ওয়েভফর্ম জেনারেট হবে। তুমি তাড়াতাড়ি ঘোরাও পোলগুলোকে, কয়েলে তাড়াতাড়ি ইনডিউসড হবে, স্পিডি ওয়েভফর্ম তৈরি করবে।
আর মিউট আনমিউট আছে গোপাল দে, তুমি আনমিউট ইয়ে করো, মিউট করো। স্যার আরেকটা স্যার ওই স্পিড কন্ট্রোলটা পড়েছিলাম, ওটা একটু বলে দিন। ওটা বলেছিলাম যে তোমার মেনলি যেটা করা হয় এই এখানে তো দেখো, এখানে তো স্পিড কন্ট্রোল, ও হো, এখানে তো ফ্রিকোয়েন্সিটার উপর আমি এটা দুটোর উপর ডিপেন্ড করে, মানে এ প্রপোর্শনাল টু স্পিড মাইনাস ইনপুট ফ্রিকোয়েন্সি। অর্থাৎ স্পিড মানে যেরকম স্পিড তার সাথে বিয়োগ হচ্ছে ইনপুট ফ্রিকোয়েন্সি, দুটোর রেজাল্ট্যান্টটা এখান থেকে ফ্রিকোয়েন্সি বেরোয়। একটা বেড়ে গেলে একটা কমিয়ে দিতে হয়, একটা ইয়ে করলে এরকম ব্যাপারটা। হুম। হ্যাঁ, কি বলতে গেলাম, তুমি বললে এটা স্পিড কন্ট্রোলটা। দেখো এর ক্ষেত্রে স্পিড কন্ট্রোল করতে লাগে না, কারণ এর ক্ষেত্রে আমি জানি স্পিডটা ভ্যারি করবে, ইন্ডাকশন জেনারেটরের স্পিড ভ্যারি করে যাবেই, আমার হাতে নেই। হাওয়া কখন কিরকম জোরে দেবে আমার হাতে নেই, ওটা আমার হাতে নেই, আমি এইটা আমার হাতে আছে। আর এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে দেখো এই পোলটা তো ফিক্স, তাহলে এই স্পিডটাই আমার হাতে। সেক্ষেত্রে যেটা করতে হবে স্পিড গভর্নিং সিস্টেম বলেছিলাম, একটা ফ্লাই বল অ্যারেঞ্জমেন্ট থাকে। অর্থাৎ মনে করো এইটা হচ্ছে জেনারেটরটা ঘুরছে, জেনারেটরে কমন স্যাপ, তার সঙ্গে বিভেল গিয়ার দিয়ে কাপল করা আছে একটা আর একটা স্যাপ। অর্থাৎ এইটা যত জোরে ঘুরবে এইটা তত জোরে ঘুরবে। বিভেল গিয়ার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে গিয়ার থাকে তাকে বলা হয় বিভেল গিয়ার। বিভেল গিয়ার, বিভেল গিয়ার সিস্টেম এটা কানেক্টেড আছে। এটা মনে করো আমার জেনারেটর, এবং এই জেনারেটরে যে টারবাইন, টারবাইনটা মনে করো এখানে কানেক্টেড, টারবাইনটা এটা টারবাইন। আমি কি করবো, সেই টারবাইনের যে ইনপুট স্টিমের যে লাইনটা, সেই লাইনে ভালটাকে কন্ট্রোল করবো। তো মনে করো এখানে সেই ভালটা রয়েছে, ঠিক আছে। আর এর সঙ্গে কি আছে, এইরকম একটা ফ্লাই বল অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এইখানে একটা ফ্লাই বল, এখানে একটা ফ্লাই বল, এই জিনিসটা ঘুরছে, ঠিক আছে। এবং এই যে ফ্লাই বল দুটো কানেক্টেড আছে, সেটা কিভাবে কানেক্টেড না, ব্যাপারটা হচ্ছে এইরকম করে কানেক্টেড আছে। অর্থাৎ যদি স্পিড বেড়ে যায়, ফ্লাই বল দুটো ছড়িয়ে যাবে, তখন দেখো এই পয়েন্টটা নিচের দিকে নেমে যাবে। এই পয়েন্টটা যদি নিচের দিকে নেমে যায়, তাহলে একটা ফালক্রাম দিয়ে এইভাবে লাগানো আছে, এইটা যদি নিচের দিকে নেমে যায় এইটা উপর দিকে উঠে যাবে, স্টিমটাকে কন্ট্রোল করবে টু রিডিউস দ্য স্পিড। একইভাবে যদি স্পিড কমে যায় জেনারেটরের, তখন এই ফায়ার বল দুটো কাছাকাছি চলে আসবে, এরা কাছাকাছি চলে এলে এইটা উঠে যাবে, এইটা উঠে গেলে দেখো এইটা নামবে, নেমে ভালভের লাইনটাকে আরেকটু খুলে দেবে, যাতে করে আরো বেশি স্টিম ওখানে গিয়ে স্পিডটাকে আগের জায়গায় ধরতে পারে। এই ছিল বেসিক কনসেপ্ট। এরপর তুমি আমার পুরোনো লেকচার গুলো ওখানে অ্যানিমেশনটা বেটার দেখে নিও, এই বলে দিলাম। বুঝে গেছে গোপাল? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই হচ্ছিল তোমার হচ্ছে কনসেপ্ট। পাওয়ার সিস্টেমের জেনারেটিং কনসেপ্ট ছিল এতটা। এবং জেনারেটিং হলেই হবে না, আমি যদি পরবর্তী প্রশ্ন করি কেন 6.25 কেভি ছিল, ইট ওয়াজ এনাফ, সাম কিলো ভোল্ট, so why we are again stepping up this voltage to 400 কেভি? আমরা এতটা স্টেপ আপ কেন করছি যদি প্রশ্ন করি, হোয়াট উইল বি ইওর অ্যানসার? সবার অ্যানসারটা জানা আছে, যে কেউ একজন দাও। আমাদের তো লাইনে লস স্যার হবে, তাই স্যার। যেহেতু স্যার হুম হুম হুম, মানে ঠিক ঠিক, লাইনের লস হবে স্যার, ওহমিক লসটা প্রচুর প্রচুর হবে, হবে, কারণ ওটা আই স্কোয়ার। ওই আই স্কোয়ার আর লস হয়ে যাবে। তো রেজিস্ট্যান্স যেহেতু পাথটা অনেক লং। রেজিস্ট্যান্স আসছি না, আমার বক্তব্যটা হচ্ছে যে আমার কারেন্টটাকে আমি দেখবো, কারেন্টের স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তাহলে কারেন্টের স্কোয়ারের সাথে যেহেতু প্রপোর্শনাল, তাহলে আমি আইটাকে যত পারবো কম রাখতে চেষ্টা করবো। আইকে কম করতে হলে ভি কে বাড়িয়ে দিতে হবে, সেই জন্য আমি স্টেপ আপ করছি। স্টেপ আপ করে কত তুলে দিলাম, 400। ফার্স্ট জেনারেটর বলো বা ট্রান্সফরমার বলো, দুটোর ক্ষেত্রেই আমরা রেটিং সবসময় কিসে লিখি, ভোল্টে লিখি আর লিখি এমভিএ বা কেভিএ তে। বেসিক্যালি ভিএ তে লিখি, ভোল্ট অ্যাম্পিয়ারে, যেটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। কেন আমরা পাওয়ার ফ্যাক্টর মানে আমরা কেন ওয়াটে লিখি না বা রিঅ্যাক্টিভ পাওয়ারে লিখি না, কেন এটা, এর উত্তরটা কে দেবে? স্যার স্যার কপার লসে স্যার, ওই আয়রন লসেস ওইটা স্যার ইয়েতে হয়, না মানে না, ভোল্ট ওইসব অ্যাম্পিয়ারে ওইসব হয়, ব্যাপারই ওটা নয়, তো আর স্যার। ওসবের কোনো ব্যাপার নেই, ওসবের কোনো ব্যাপারই নেই। একে সবসময় আমরা ভিএ তে বলি, তার কারণ কি? কেউ বলো অ্যান্সারটা, এই অ্যান্সারটা অনেকবার ক্লাসে দেওয়া হয়েছে। একটা পাওয়ার প্ল্যান্টে যে জেনারেটর আছে তাকে আমি বলছি সামথিং এমভিএ, ধরো 300 এমভিএ জেনারেটর বা 30 এমভিএ জেনারেটর। হোয়াই ইট ইজ কল্ড ইন ভিএ, নট ইন ওয়াট? আরে লসেসটাই তো স্যার কারণ জানতাম স্যার। না,
লসেসটা মোটেও কারণ না। সেটা হচ্ছে যে জেনারেটর বলো বা ট্রান্সফর্মার বলো, পাওয়ার ফ্যাক্টরটা কারণ, হ্যাঁ এটা বলো আগে বলো। পাওয়ার ফ্যাক্টরটার জন্য, পাওয়ার ফ্যাক্টরের পাওয়ার জন্য, ফ্যাক্টরটার জন্য পাওয়ার ফ্যাক্টরের জন্য কি হলো আমার মেন উত্তরটা চাই। পাওয়ার ফ্যাক্টরের জন্য তো বোঝাই যাচ্ছে পাওয়ার ফ্যাক্টর ব্যাপারটা এখানে ঢুকছে না। কেন পাওয়ার ফ্যাক্টরকে আমরা এখান থেকে বাদ দিলাম? মানে শুধু কারেন্টটাকে আমরা ডিনোট করছি, মানে রিঅ্যাক্টিভ না কারেন্ট না অ্যাক্টিভ কারেন্ট? ওসবে কোনো ওসব নয়, ভালো করে অ্যান্সারটা জেনে নাও, সারা লাইফ মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে জেনারেটর বা ট্রান্সফর্মার বলছি, দিস আর বেসিক্যালি ভোল্টেজ সোর্স, সাম কাইন্ড অফ ভোল্টেজ সোর্স। অর্থাৎ এই যে জেনারেটর বলো, সে বেসিক্যালি একটা ভোল্টেজ সোর্স। সে বেসিক্যালি কাকে সাপ্লাই দিচ্ছে? একটা, ধরে নিই এর সাথে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার লাগানো আছে, তাই তো? জেনারেটরটা 6.25 এ জেনারেট করলো, 400 ভোল্টে স্টেপ আপ করে পাঠিয়ে দিল। তো ফ্রম জেনারেটিং পয়েন্ট, দিস ইজ বেসিক্যালি এ লোড। জেনারেটর দেখতে যাবে না যে ওর সাথে কি কানেক্ট করা আছে, ট্রান্সফর্মার কি 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 দেওয়ার দরকার নেই। ও মোট কথা পাওয়ার টানছে, ও পাওয়ার টানছে মানে ও একটা লোড। কি জিনিস আমি জানি না, একটা লোড, একটা লোড এখন, তাই না? জেনারেটিং পয়েন্ট অফ ভিউ থেকে, জেনারেটরের দিক থেকে তুমি যদি তাকাও, তাহলে ট্রান্সফরমার এবং তার পুরো ওই দিকটা পুরোটাই তো একটা লোড। এখন এই যে লাইনটা রয়েছে, এই লাইনের পাওয়ার ফ্যাক্টর, এই টোটাল নেটওয়ার্কটার পাওয়ার ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করবে? এর উপর ডিপেন্ড করবে না এর উপর ডিপেন্ড করবে? পাওয়ার ফ্যাক্টর কার উপর ডিপেন্ড করবে? লোডের উপর। সবসময় পাওয়ার ফ্যাক্টর লোডের উপর ডিপেন্ড করে, সব সময়। ইফ ইউ প্রোভাইড সাম রেজিস্টিভ লোড, দেন ইউর পাওয়ার ফ্যাক্টর উইল বি 1.0। পিওর রেজিস্টিভ লোড যদি দাও, যদি তুমি এখানে পিওর ইন্ডাকটিভ লোড দাও, পাওয়ার ফ্যাক্টর উইল বি 0, ল্যাগিং। If you provide some pure capacitance, power factor will be 0, leading. If you have load with resistance and pure inductance, then power factor will be somewhere between 1 and 0. 0 আর 1 এর মাঝামাঝি থাকবে। যত বেশি রেজিস্টিভ তত বেশি 1 এর দিকে উঠে আসবে, যত বেশি ইন্ডাকটিভ 0 এর দিকে চলে যাবে। ক্যাপাসিটি হলো তাই। তার মানে কি, লোডের যে কি নেচার, রেজিস্টিভ নাকি ইন্ডাকটিভ বা কি নেচার, সেই নেচারের উপর ডিপেন্ড করে এখানকার পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে? তাহলে এই যে পাওয়ার ফ্যাক্টরটা, এইদিকে লোডটার উপরে পাওয়ার ফ্যাক্টরটা ডিপেন্ড করছে সিম্পলি, তাহলে কি এইখানকার যা পাওয়ার ফ্যাক্টর, মনে করো এই মুহূর্তে এখানকার পাওয়ার ফ্যাক্টর মনে করো 0.6, এই টোটাল নেটওয়ার্কটা, এই 0.6 এর কি দায়ী? এ দায়ী? এ তো কোনো দায়ী নেবে না। ও বলে আমার এসব দেখা দরকার নেই ভাই, আমি পাওয়ার ফ্যাক্টর তৈরি করছি না। তাহলে যে পাওয়ার ফ্যাক্টর কখনোই তৈরি করে না, তাকে কি আমি বলতে পারি যে ভাই তুমি এতটা রিঅ্যাক্টিভ পাওয়ার দিতে পারো, তুমি কি এতটা রিঅ্যাক্টিভ পাওয়ার দিতে পারো? ও হাত তুলে নেবে, ও বলছে আমি কিছু জানি না, আমি অ্যাপারেন্ট পাওয়ার তৈরি করি। কে আমার কাছ থেকে লোড নিচ্ছে, সে কতটা অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ আমার কাছ থেকে নেবে, সেটা আমার দেখার দরকারই নাই। আমি ভাই অ্যাপারেন্ট পাওয়ারে পাওয়ার ফ্যাক্টর তৈরি করি ভিএতে। এটা এখন তুমি যেটা টানছো, ওটা কতটা ওয়াট টানছো, কতটা ভার টানছো, সেটা তোমার উপর, আমার উপর না। কাজেই জেনারেটরের যে মেকার, সে কখনোই বলবে না যে আমার জেনারেটরটা এত ওয়াটের বা এত ভারের। ও বলে তো আমার জেনারেটর এত কেভিএ। এবার তুমি পুরোটাই রিঅ্যাক্টিভ নিতে পারো, পুরোটাই অ্যাক্টিভ নিতে পারো, যা খুশি সেটা তোমার লোডের উপর ডিপেন্ড করবে। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইউর অ্যান্সার। সেম কেস হচ্ছে একটা ট্রান্সফরমারের জন্য। কারণ মনে করো এইখানে একটা ট্রান্সফরমার আছে, এইখানে একটা স্টেপ আপ ট্রান্সফরমার আছে, সেই ট্রান্সফরমার বহু দূর চলে গেছে, গিয়ে আবার ধরো কোথাও স্টেপ ডাউন হয়েছে, হ্যাঁ আরো অনেক কিছু হয়েছে। তাহলে এই ট্রান্সফরমার এই টোটাল নেটওয়ার্কটাকে কি দেখবে? ও দেবে একটা লোড, তাই না? ওই টোটাল ও দেবে পাওয়ার, কেউ পাওয়ার টানছে মানেই সে লোড, তাহলে ও একটা লোড। সেই লোডের মধ্যে কি আছে? এই লম্বা ট্রান্সমিশন লাইনটার নিজের ইন্ডাকটেন্স, নিজের ক্যাপাসিটেন্স, প্লাস ওইদিকে যে ট্রান্সফর্মার আছে তার রিঅ্যাক্টিভ ইম্পিডেন্স, সবকিছু থেকে নিয়ে হচ্ছে ওর লোড। তার মানে সেই যে এই নেটওয়ার্কটা যে পাওয়ার ফ্যাক্টর, সেটা কে ডিসাইড করছে? ট্রান্সফর্মার নিজের কয়েল ডিসাইড করছে নাকি এই লোডটা ডিসাইড করছে? দেখো সেম কেস, সেম কনসেপ্ট, একদম লোডটা ডিপেন্ড করছে। তাহলে ট্রান্সফর্মারের যে মেকার, সেও দাবি করবে না যে আমার ট্রান্সফর্মার এত ওয়াট প্রোভাইড করবে, এত ভার প্রোভাইড করবে। ও তখন হাত তুলে নেবে, ও বলবে আই উইল প্রোভাইড সাম ভিএ, আই হ্যাভ এ ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ সে 315 MVA,
আমার ট্রান্সফর্মারটা 315 এমভিএ তৈরি করতে পারে। এবার তুমি এখান থেকে 315 মেগাওয়াট টেনে নেবে নাকি 315 মেগা ভার টেনে নেবে, সেটা তোমার ব্যাপার। দেখো সবার কাছে আনসারটা ক্লিয়ার হলো কিনা, ক্লিয়ার তো? ওকে, তাহলে প্রথমেই হচ্ছে এমভিএ টার্মটা আছে, আর কি আছে, আর ভোল্টেজ রেটিং, ভোল্টেজ তো বলতেই হবে। জেনারেটরের একটা পার্টিকুলার ভোল্টেজ হচ্ছে, অর্থাৎ ভোল্ট জানা থাকছে, আমার এমভিএ জানা থাকছে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করাচ্ছে এই লাইন দিয়ে কত অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, আমি সিম্পলি ভিএ বাই, মানে আমি কি করব, ট্রান্সফরমার বা জেনারেটরের এমভিএ ডিভাইডেড বাই √3 ফেজ ইনটু ভোল্টেজ করো, এই যে ভোল্টেজটা, সেটা এর ভোল্টেজ বলো বা ট্রান্সফরমার সেকেন্ডারি ভোল্টেজ বলো, সেই ভোল্টেজ করে দিলেই দেখো আমি অ্যাম্পিয়ার পেয়ে যাই। আমি বলতে পারবো যে এখানে এত অ্যাম্পিয়ার ফ্লো, এখানে এত অ্যাম্পিয়ার ফ্লো হওয়া উচিত। এটা গেল যে প্রশ্ন আমি সেদিনকে ফার্স্ট দিন ইন্টারভিউতে করেছিলাম। যাচ্ছে একটা ট্রান্সফরমার আউটপুটে কত যাচ্ছে, ব্রেকারটা তুমি কি থেকে চুজ করবে, বুঝে গেছে? ভুল করেও কোনোদিন, ভুল করেও কিন্তু কোনোদিন চেষ্টা করবে না, মানে ইয়ে করবে না। হ্যাঁ, যদি ডিসি হয়, ডিসি ক্ষেত্রে তো আর পাওয়ার ফ্যাক্টর বলে কিছু থাকে না, ডিসি পুরোটাই অ্যাক্টিভ। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের জেনারেটরকে বলা হচ্ছে ভিএতে, একমাত্র অনলি ওয়ান, একটাই পাওয়ার প্ল্যান্ট আছে যাদেরকে বলা হয় তোমাদের পাওয়ারটা ওয়াটে তৈরি হচ্ছে, এত মেগাওয়াট পাওয়ার তৈরি হচ্ছে। কে দাবি করে জানো? বলো তো কে দাবি করে এটা? একমাত্র একটা পাওয়ার প্ল্যান্ট আছে যারা দাবি করে আমরা মেগাওয়াট তৈরি করি, এমভিএ তৈরি করি না। কে সেটা? অ্যান্সারটা সবাই জানা আছে, সোলার পাওয়ার প্ল্যান্ট। সোলার বুঝতেই পারছো, রোদ পড়ছে, ডিসি তৈরি হচ্ছে, ও তৈরি হচ্ছে ডিসি, তারপর এসি হয়ে চলে যাচ্ছে না চলে যাচ্ছে আমার দেখা দরকার নেই। হ্যাঁ, এসি হয়ে চলে যাচ্ছে, সেটা তার আউটপুটে তার ব্যাপার। মোট কথা কত জেনারেশন হচ্ছে আমার, সোলার যেটা পাওয়ারটা পড়ে ডিসি তৈরি হলো, সেটাকে আমি ডিসি হয়েও ব্যাটারিতে স্টোর করতে পারি, সেটাকে আমি এসি করেও বার করে দিতে পারি। যদি এসি করে দিই তখন পাওয়ার ফ্যাক্টর আসবে। বাই ডিফল্ট যে সোলার প্যানেলটা যে পাওয়ারটা তৈরি করছে দেখো ওটা ডিসি। দ্যাটস ওয়াই সোলার পাওয়ার প্ল্যান্টের যে প্যানেল গুলো অলওয়েজ মেনশনড ইন ওয়াট সামথিং, বলেছিলাম না, 200 ওয়াট পিক মডিউল। ওয়াট পিক মানে কি, সবচেয়ে সেই তোমার এসটিপি কন্ডিশন, যেটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, 25°C, 76 মার্কারি এইচজি তোমার প্রেসার, এই তোমার 1000 ওয়াট পার মিটার স্কয়ার সোলার ইনসুলেশন করলে মানে অপটিমাম কেসে তোমার এতটা ওয়াট পিক ম্যাক্সিমাম তৈরি করে। তো ওখানে তো আমরা ওয়াটে বলেছিলাম, কারণ ওটা ডিসি। একমাত্র ওই পাওয়ার প্ল্যান্টটা নিজে থেকে ওয়াট পিক বলে দাবি করে, বাকি আর কেউ দাবি করতে পারে না, সবাই এমভিএ বা কেভিএ তে বলে। ওকে, ঠিক আছে। দেখো এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হলো কিনা এখান থেকে? হ্যাঁ, এরপর কি হচ্ছে যে এর পরবর্তী প্রশ্ন যেটা আমি তোমাকে করতে পারি, যে আচ্ছা এই যে বেশ ভালো কথা, মেনে নিলাম যে এদেরকে সবাই তুমি ভিএ তে রেটিং করছো, ট্রান্সফরমার বা জেনারেটর এদের রেটিং বলা হচ্ছে ভিএ তে, খুব ভালো কথা। ইফ আই থ্রো সাম কোশ্চেন্স টু ইউ দ্যাট, আমরা যে পাওয়ারটা জেনারেটর তার লোডকে বিক্রি করছে, এই লোডটা কোন এন্ডে, ধরো এটা এটা ধরো জেনারেটিং কোম্পানি, এটা ট্রান্সমিশন কোম্পানি, তাহলে জেনারেটিং কোম্পানি ট্রান্সমিশন কোম্পানিকে একটা পাওয়ার বিক্রি করছে, ও কোন পাওয়ারের দাম দেবে? অ্যাক্টিভ পাওয়ারের দামে বিক্রি করবে না রিঅ্যাক্টিভ পাওয়ারের দামে বিক্রি করবে নাকি অ্যাপারেন্ট পাওয়ারের দামে বিক্রি করবে? কি মনে হয়? এখানে একটা মিটার আছে, এই মিটারটা দিয়েও এনার্জি মাপছে। এই যে মিটারটা, সেই মিটারটা কি সে দেখছে, কত মেগাওয়াট বিক্রি করেছে নাকি কত এমভিএ বিক্রি করেছে? কি কি অ্যান্সার বলো? স্যার ওয়াটই হওয়া উচিত। মেগাওয়াট, অর্থাৎ কত মেগাওয়াট ইনটু তার টাইম করে যা এনার্জি হয় সেই এনার্জির দামটা ওকে দিচ্ছে, মানে সরি ওর কাছ থেকে পাওয়ারটা, মানে ওই পয়সাটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ পাওয়ারটা বিক্রি করছে মেগাওয়াট ইনটু টাইম। এবার এ দাবি করলো, এই এই লোডটা দাবি করলো, আচ্ছা দাঁড়াও ছেড়ে দাও, এটা একটা মনে করো লোড, তিন লোড না ট্রান্সমিশন লোড, ঠিক আছে?
এই ট্রান্সমিশন যে লোডটা আছে এ আবার পাওয়ারটাকে নিয়ে ও আবার বিক্রি করছে, ধরো মনে করো ডিস্ট্রিবিউশন কোম্পানিকে। ডিস্ট্রিবিউশন কোম্পানি মনে করো একটা ডিসকম, যেটা ও একটা লোড, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন কোম্পানি আবার বিক্রি করছে লাখ 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 এন্ড ইউজারকে। এন্ড ইউজার মানে যেটা আমরা, ওই আচ্ছা, আমরা ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছ থেকে যে পাওয়ারটা কিনে নিচ্ছি, অর্থাৎ যে পাওয়ারটা কিনছি সেটা ওয়াটে কিনছি না অ্যাপারেন্ট পাওয়ারে কিনছি না কিসে কিনছি? এক কনসেপ্ট, স্যার ওয়াটে। ওয়াটে কিনছি। তার মানে আমি যদি ওকে বলি যে ভাই আমি না এমন লোড লাগাবো যাতে তোমার এই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে 0.2, আর 0.2 তে পাওয়ার ফ্যাক্টর চলে গেছে মানে ধরে নাও, বা খুব 0.2 না, ধরো খুব কম, পিএফ ইকুয়াল টু খুব কম, অর্থাৎ এ বলছে আমি মাত্র সে ধরো 100 ভার, সরি 100 ওয়াট, আমি যে লোডটা তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছি আমি 100 ওয়াট পাওয়ার কিনছি, আর ধরে নাও প্রায় 900 ভার রিয়াক্টিভ পাওয়ার এখান থেকে আমি ড্র করছি। এই যে লোডটা মানে আমরা এন্ড ইউজারটা দাবি করছি আমরা 100 ওয়াট নেব, 900 ভিএআর নেব, টোটালে করলে কত হয়? √100² প্লাস 900² করে দেখো যেটা আসবে, ধরো 952 টাইপ সামথিং আসবে। তাহলে 952 ভিএ, আমি এর কাছ থেকে পাওয়ার নিচ্ছি 900 ভিএ, দাম দিচ্ছি মাত্র 100 ওয়াটের। ও কি বলবে? ও বলবে ও বলে আমার তো দেখার দরকার নেই, ও আমার কাছ থেকে 100 ওয়াট কিনছে, সেই 100 ওয়াট আমি তো এর কাছ থেকেও কিনছি, আমিও তাহলে এর কাছ থেকে 100 ওয়াট কিনবো, আমিও সেই 100 ওয়াটেরই দাম দেবো। আমি 100 ওয়াটেরই দামে এর কাছ থেকে পাওয়ার কিনে নিচ্ছি, একটা কম দামে কিনলাম, সেই 100 ওয়াট ওকে ওকে বিক্রি করে দিলাম, অথচ এই সিস্টেম দিয়ে ফ্লো হয়ে যাচ্ছে 952 ভিএ। ট্রান্সমিশন কোম্পানি কি তখন দেখবে? ও বলে আমার তো ভালোই হলো, আমার দেখা দরকার নেই তো 100 ওয়াট নিচ্ছে, হ্যাঁ দেন ওকে 100 ওয়াট বিক্রি করে দে, আমি তো ওয়াটের দামি পাওয়ারটা কিনবো, এখান দিয়ে 952 ভিএ বেরিয়ে যাক না। এ তখন চেঁচামেচি করবে, ও বলবে আমাকে জেনারেটিং স্টেশনে কয়লা পোড়াতে হচ্ছে, তোমার 100 ওয়াটের পিছনেও কয়লা পোড়াতে হচ্ছে 952 ভিএ, মানে এই যে 900 ভার, এই 900 ভারটার জন্য কিন্তু কয়লা পোড়াতে হচ্ছে। ও তখন চেঁচামেচি করে বলে আমি পাওয়ার দেবো না, আইদা তুমি আমার সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরকে 0.8 রাখো, হ্যাঁ জানি সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর 1.0 রাখা পসিবল না, আমি একটা লিমিট করে দিচ্ছি, তুমি তোমার সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর 0.8 রাখো, তবে সেই শর্তে তোমাকে আমি পাওয়ার বিক্রি করবো। 0.8 পাওয়ার ফ্যাক্টর মানে কিছুটা পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার রয়েছে, ওইটুকু কয়লা আমার নষ্ট হোক আমি সেটা কনসিডার করে নেবো, ওইটুকু ক্ষতি আমি আমার কনসিডার করে নেবো, কিন্তু তোমাকে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর 0.8 এর উপর রাখতেই হবে, না না আমার কিন্তু আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। সবাই যদি মনে করে অ্যাক্টিভ পাওয়ারটুকু দাম দেবে, রিঅ্যাক্টিভ পাওয়ারটা, স্যার ওই জন্য ক্যাপাসিটিভ লোড। এক্স্যাক্টলি, তখন ব্যাপারটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড, মানে তখন এ দেখবে ভয়ময়, দেখবে দরকার নেই বাবা, আমি পাওয়ার ফ্যাক্টর তো আমার হাতে নেই, পাওয়ার ফ্যাক্টর যখন যা খুশি পাওয়ার ফ্যাক্টর দিতে পারে, এ আমার কাছ থেকে তখন পাওয়ার বিক্রি করা বন্ধ করে দেবে। কি দরকার ভাই, আমি একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের একটা যন্ত্র বসিয়ে নিই, ক্যাপাসিটর ব্যাংক, দরকার মতো ওটাকে ইচ্ছে করে বাড়াবো বা কমাবো। ক্যাপাসিটর ব্যাংক মানেই সেখানে যদি একটা ক্যাপাসিটর ব্যাংকে যদি 1000খানা ক্যাপাসিটর থাকে, 1000খানা একসঙ্গে চালায় না, ওরা যেরকম বোঝে কখনো 50টা চালালো, কখনো 500টা চালালো, কখনো 800টা চালালো, যখন যেরকম বোঝে সেরকম ক্যাপাসিটর ব্যাংকে রান করায়, ইন অর্ডার টু মেনটেন দ্য পাওয়ার ফ্যাক্টর নট বিলো 0.8। তখন এও দেখলো যে বাহ এ তো ভালো বুদ্ধি করেছে, ও বললো দরকার নেই ভাই, ভাই তুমি আমার কাছে কি কিনে নিবি, আমি তার উপর যে আমি মরি নাকি, ও একটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যন্ত্র বসিয়ে নিল। তখন এন্ড ইউজাররা বললো যে দেখো লোড কিন্তু আমি তৈরি করছি না, এন্ড ইউজার মানে কি, যেমন মানে ফ্যান লাইট প্রত্যেকটা জিনিস এগুলোই তোমার লোড, তাহলে এই ফ্যান লাইট যারা তৈরি করছে ওদেরকে বলো যে ওরা যেন পাওয়ার ফ্যাক্টরকে ওরা এমন ভাবে ফ্যানের কয়েলটা এমন ভাবে বানায় যেন ফ্যানটা 0.8 পাওয়ার ফ্যাক্টরের মিনিমাম 0.8 এর যেন পাওয়ার ড্র করে। তখন বিই, ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি বলো বা এই যে এত সরকারি কোম্পানিগুলো আছে, তখন বলে দিল যে একটা প্রত্যেকটা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স কোম্পানিকে বলে দিল তোমরা তোমাদের যে যাবতীয় লোড, একটা লেদ মেশিন থেকে শুরু করে বড় বিশাল মিক্সার গ্রাইন্ডার ক্রাশার যত বড়ই তোমার যন্ত্র হোক, থেকে তোমার ছোট্ট একটা এলইডি ল্যাম্প হোক, পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ শুড বি 0.8, এমন ভাবে বানাও, কিভাবে বানাবে আমি জানি না,
তোমার যদি মনে হয় যে আমার ল্যাম্পটা খুব পাওয়ার ফ্যাক্টর ফল করায়, তুমি সেই ল্যাম্পের ইনপুট একটা ক্যাপাসিটার দিয়ে দাও, যাতে করে ল্যাম্পটা 0.8 এর বেশি জমা করতে পারে, এই ওর থেকে ফলটা করাতে পারে। তখন কি করলো, যে কোম্পানিটা একটা ল্যাম্প বানাচ্ছিল, এলইডি ল্যাম্প বা ওইরকম ল্যাম্প, এলইডি বা সিএফ ল্যাম্প কিন্তু পাওয়ার ফ্যাক্টর অনেকটা ফল করায়, কিন্তু ওদের ইনপুটে ক্যাপাসিটার দেওয়া থাকে, ওটাই পাওয়ার ফ্যাক্টরটা আপ করে দেয়। তখন কি হলো, ওই প্রত্যেকটা কোম্পানি 0.8 ওয়ালা পাওয়ার ফ্যাক্টর বাজারে করলো। যদি কোনো কোম্পানি 0.8 এর থেকে বিলো হয়ে যায় টেস্টিং এ, ভারত সরকার বা যে কোনো দেশের সরকার ওটাকে বিক্রি করতে দেবে না। ওটা পুরো আটকে গেল, মানে ওরা বিক্রি হবে না। তাহলে সেইখানে ওরা গোড়ায় চেপে ধরলো জিনিসটাকে, যখন চেপে ধরলো আমরা কিছুতেই আমাদের ইচ্ছা গেলেও আমরা 0.8 পাওয়ার ফ্যাক্টর, এই 0.8 পাওয়ার ফ্যাক্টরের নিচে আমরা নামাতে পারছি না। ভালো, আমরা ম্যাচিওর হয়ে গেলাম। তাও ডিস্ট্রিবিউশন কোম্পানি কি দেখলো, যে দরকার নেই বাবা, ক্যাপাসিটার ব্যাংক থাক, কারণ সবটুকু এদের হাতে নেই। ট্রান্সফরমারের যে কয়েল, দ্যাটস অ্যান ইন্ডাক্টর, অত অত ট্রান্সফরমার, তাদের যে কয়েল সেগুলো ইন্ডাক্টর, এই যে এত লম্বা লম্বা ওভারহেড লাইন, সেগুলো হচ্ছে সব পেঁচানো পাকানো জিনিস, দ্যাট উইল দ্যাট দ্যাট মানে নেটেড ওয়্যার হ্যাভিং সাম ইন্ডাকটেন্স, সাম ক্যাপাসিটেন্স ইজ অলসো দেয়ার, ক্যাপাসিটেন্স ভালো কিন্তু ইন্ডাক্টর আছে, ওর মাত্রা বেশি আছে। এই এত লম্বা লং ট্রান্সমিশন লাইন, ভালো রকম ইন্ডাকটেন্স আছে, এত লম্বা লম্বা ক্যাপাসিটি ট্রান্সফরমার, রিঅ্যাক্টর, প্রচুর কিছু আছে। দরকার নেই অত ঝামেলা পাকিয়ে, সবাই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যন্ত্র বসিয়ে দিল। 3টে যন্ত্র পাওয়া যায়, ক্যাপাসিটর ব্যাংক, সিনক্রোনাস কন্ডেন্সার, যেটা কিনা ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর করেছো, যে সিনক্রোনাস মোটরকে আন্ডার এক্সাইটেশনে চালালে ওটা ল্যাগিং পাওয়ার ড্র করে, যদি ওভার এক্সাইটেশনে চালিয়ে দিই তাহলে ওটা আবার অ্যাক্টিভ, মানে তাহলে সেটা আবার পাওয়ার ফ্যাক্টর মানে রিঅ্যাক্টিভ পাওয়ার পুশ করে, টানে না। আর রিঅ্যাক্টিভ পাওয়ার পুশ করা মানে পাওয়ার ফ্যাক্টর বাড়িয়ে দেবে, যেটা ক্যাপাসিটর করে। এছাড়া একটা আছে ফেজ শিফটার। এই 3টি যন্ত্র পাওয়ার সিস্টেমের বিভিন্ন জায়গায় জায়গায় বসিয়ে পাওয়ার ফ্যাক্টরকে তুলে ধরে রাখতে হয়েছে। এবার পাওয়ার ফ্যাক্টর তুলে ধরে রাখার পেছনে দুটো যুক্তি। এক হচ্ছে জেনারেটিং স্টেশনের কারো কোনো ইস্যু নেই, সবাই কিন্তু ওই দামে পাওয়ারটা কিনছে, কারো কোনো আসতে যেত না। ভুক্ত এ, ফ্রম দ্য পয়েন্ট অফ পাওয়ার প্ল্যান্ট active power should sorry power factor must be greater than 0.8 in order to use that power, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আমি যদি মনে করি যে বেশ ঠিক আছে, চলো তুমি তো পাওয়ার ফ্যাক্টর রেখেছো, তুমি ভালো সুন্দর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে রেখেছো, তোমার দেখা দরকার নেই, আমি এইখানে এমন লোড লাগাবো, আমি এখানে এমন লোড লাগাচ্ছি পাওয়ার ফ্যাক্টর 0.2 ফল করে যাচ্ছে। আরে ভাই, তুমি তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ রেখে দিয়েছো, তোমার তো এদিকে তাকানোর দরকার নেই। আমি কি লোড করছি তাই তোমার দেখার দরকার নেই, তুমি তো তোমার একটি পাওয়ার দাম তুমি পাবে, আর আমি এখানে কি করছি তোমার দেখার দরকার নেই। হ্যাঁ, তাদের পাওয়ার ফ্যাক্টর, তোমার যদি মনে পাওয়ার ফ্যাক্টর ফল করেছে, তুমি আরো লম্বা চওড়া ক্যাপাসিটার ব্যাংক লাগিয়ে লাগিয়ে তুমি পাওয়ার ফ্যাক্টর তুলে নাও। তখন কোথায় সমস্যা হবে, তখন বলবে যে ঠিক আছে ভাই, তুমি 0.2 পাওয়ার ফ্যাক্টর, তুমি হচ্ছে 100 ওয়াট টানবে, তুমি যে লোডটা লাগিয়েছো সেটা 100 ওয়াট টানছে, অথচ তার ভেতর দিয়ে 900 ভিএআরও পাস করছে। বাট 100 ওয়াটের একটা লোড চালাতে গেলে তারের যে ক্রস সেকশন 0.75 স্কোয়ার এমএম ইজ এনাফ। তুমি বলছো 100 ওয়াটের লোড, আমি জানি তো 0.75 স্কোয়ার এমএম দিলে করে দেবে, অথচ ওই সরু তারের ভেতর দিয়ে এই 900 ভিআরও পাস করছে, তারটা কিন্তু আপসে গরম হবে, তারটা ক্যারি করতে পারবে না তো কারেন্ট, রিঅ্যাক্টিভ পাওয়ার গেলেও তারটা কিন্তু কোয়ালিটি ড্যামেজ হবেই। শুধু তার নয়, আমার সিস্টেমে যে ট্রান্সফরমার রয়েছে, যে ট্রান্সফরমার থেকে তোমার বাড়িতে সাপ্লাই যাচ্ছে, তার ভেতর দিয়েও কিন্তু শুধু 100 ওয়াট যাচ্ছে না, 900 ভিআর যাচ্ছে। আমি তো ওই ট্রান্সফরমারটা একটা পার্টিকুলার রেট অনুযায়ী ডিজাইন করেছি, তো তুমি 100 ওয়াট নিচ্ছ এই নাম করে তুমি 900 ভিআর আরো টেনে নিচ্ছ, এই কোন তারের ভেতর দিয়ে চলবে না ভাই। If power factor gets falling down, then more amount of reactive current will also flow through these conductors and coils, and that's why size of the machine's cross section of the conductor will be must to be increased. তখন কি করতে হবে, কেউ যদি এরকম বাজে অভ্যাস করে যে আমার পাওয়ার ফ্যাক্টর 0.2 থাকবে, তখন এখানকার ট্রান্সফরমারের কয়েলকে মোটা করতে হবে, তারগুলোকে মোটা করতে হবে, বাড়ির প্রত্যেকটা ওয়ারিং এ তার মোটা হয়ে যাবে, এরপর তো কস্টিং বেড়ে যাবে। সেই জন্যই হাউস হোল্ডারকে বলে দিল যে না ভাই, কেউ পাওয়ার ফ্যাক্টর অত ইয়ে করতে পারে না, 0.8 তোমাকে রাখতে হবে। তোমার যদি মনে হয় যে বাড়িতে তোমার একটা লেদ মেশিন, সে মান্থ তার মধ্যে লেদ মেশিন চালিয়েছো, পাওয়ার ফ্যাক্টর 0.6 এ ফল করে যাচ্ছে, আমি ওসব শুনবো না, তুমি ভাই তোমার বাড়িতে ক্যাপাসিটার ব্যাংক লাগাও। দেখো সবার কাছে ব্যাপারটা কি জানো তুমি, কটা বাজে বল, 11:11, তোদের আমার ক্লাস আছে। যা আজকে বললাম আপ টু দিস, কোনো কনফিউশন, কোনো কোশ্চেন?
স্যার এটা আজকে ক্লাসটা খুব ভালো লাগলো স্যার, অনেক জিনিস ক্লিয়ার হয়ে গেল বেসগুলো। এরকম করে স্যার মাঝে মধ্যে যদি একটা হয় তাহলে খুবই মানে আমরা মানে খুবই উপকৃত হবো আর কি। দেখো তুমি যদি মাঝে বলো যে মধ্যে স্যার স্যার একটা করে তুমি যদি ক্লাস। বলো যে স্যার এই কদিন আপনি এই ক্লাসে টানুন, আমি টানবো, অসুবিধা নেই। ক্লাস খুব একটা চাপ পড়বে না, তোমাদের পরীক্ষা সেই মনে মার্চে। আমার হাতে ডিসেম্বরের 15টা দিন আছে, জানুয়ারি আছে, ফেব্রুয়ারি আছে। কি বলছো বলো? তুমি যদি বলো যে স্যার আপনি এই ক্লাসগুলো সপ্তাহে দুটো করে নিন, আমি তাহলে পাই নেবো। তারপর ইন্টারভিউ একটা করে কমিয়ে দিচ্ছি, একটা করে ইন্টারভিউ হোক, তোমরা যা স্যার বলবে। সত্যি কথা বলতে এইগুলোই স্যার নলেজে থাকবে, কেননা অত ডিটেলসে যা কি পড়ছি না পড়ছি অত তো মনে থাকবে না। এই যা যা আমার মেন যে বেসিক জিনিসগুলো, এই জায়গাগুলো যদি ঠিকঠাক যদি তৈরি হয়ে যায় তাহলে আর মানে পরবর্তী ক্ষেত্রে আর আচ্ছা, কোনো তোমার রকমের এটা অসুবিধা হবে তোমার না। বক্তব্য শুনলাম, বাকিদের বক্তব্য কি একটু বলো, যে এই ক্লাসটা কি তাহলে সপ্তাহে দুটো করে টানবো এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটাই দুটো করে ঠিক আছে, থাকবে। ঠিক আছে, ঠিক আছে, স্যার ঠিক আপনি আছে, যে তাই করবো। প্রথমেই বললেন যে যে পাওয়ার সিস্টেম আমরা ওয়ার্ডটা বলি আমাদের তিনটে জিনিস মাথায় আসবে, যেটা হচ্ছে জেনারেশন, ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন। তা আমরা তো পড়েছিলাম যে ইউটিলাইজেশন যে পোর্শনটা সেটা পাওয়ার সিস্টেমের অন্তর্গত। সেটা লোড আফটার ডিস্ট্রিবিউশন, ওটা আফটার ডিস্ট্রিবিউশন। তোমার পাওয়ার সিস্টেম চ্যাপ্টারে বলতে তোমার যে মেহতার যে বইয়ে মেনলি কি আছে, মেহতার বই কি ইউটিলাইজেশন রয়েছে? নেই। না। এই হচ্ছে ব্যাপার। তো স্যার প্রোটেকশন হ্যাঁ, প্রোটেকশনটাও আছে ভাই, ট্রান্সমিশন, হ্যাঁ ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন করতে গিয়ে ভেতর প্রোটেকশন ঢুকছে, এদের ভেতরেই প্রোটেকশন গুলো ঢুকছে। আমি বেসিক জায়গাটাকে ফ্লোলি বলে যাবো, দেখো ওটা তো সুইচ গিয়ার প্রোটেকশন পড়াচ্ছি আমি। আমি বেসিক জায়গাগুলো, এই যে বেসিক জায়গাগুলো, যেমন এই তোমরা সবাই এটা ভুল জানো যে ভিএতে কেন বলা হয়, তুমি বললে যে লসের জন্য বলা হয়, লসের জন্য মোটেও না। দিস ইজ অ্যাকচুয়াল রিজন। বইগুলো দেখে নিও, এটা আমি যেটা বলছি ওটাই লেখা আছে। ঠিক আছে, তো এইভাবেই আপাতত চলুক কদিন, একটু বেসিকটা ক্লিয়ার করে নাও সবাই। আমি এক্সপেক্ট করবো স্যার বইয়ে একটা জায়গায় পড়েছিলাম স্যার, ওই ট্রান্সফরমার কেন কেভিএ তে রেটিং করা হয় স্যার, ওইখানে ওই বইটাতে পড়েছিলাম যে ওই নো লোড লসেস গুলো মানে ওই যে আয়রন লস, কপার লস ভুল লেখা এইগুলো। আছে, ভুল লেখা আছে, ভুল লেখা আছে, যেই লেখা থেকে ভুল লেখা আছে, এইটা রিজন। তুমি গুগলে সার্চ করে নাও। তোমার কথাটা শুনেই কি মনে হচ্ছে, আমি যে কথাটা বললাম কথা শুনে মনে হচ্ছে যে হ্যাঁ এটা রিজন হবে। হ্যাঁ স্যার ওটাই তো। এটাই। যদি বইয়ে ওটা লেখা থাকে ভুলভাল লেখা আছে, বা হয়তো এমনটাও হতে পারে যে আমি যে কথা বলছি ওটা মেইন পয়েন্ট লেখা আছে, ওটা হয়তো তলায় ছোট করে এক লাইন লেখা আছে, যে ওটাও একটা রিজন, কিন্তু ওরকম কোনো রিজন বেসিক্যালি আসেনি। লসটা শোনো, লস সবসময় লস থাকবে, ওটাকে আমি কনসিডার করতে পারবো না। আমার কত পরিমাণ লস হচ্ছে না হচ্ছে সেটা আমার ট্রান্সফরমার ডিজাইন করার দায়িত্ব, যে লসটাকে কমানো। তার জন্য আমি ভিএ রেটিং এ রেটিং আসবে না। ভিএ রেটিং আর যেখানে বুঝতে পারছি এসি পাওয়ার ফ্যাক্টর ওর হাতে নেই, দ্যাটস ওয়াই ভিএ। আর যার হাতে যে ডিসি ডিসি পাওয়ার জেনারেট করছে সোলার, তো ওকে ওয়াটে বলে দিয়েছি। তো ওরও তো লস আছে, ওকে তো লসে ওরকম বলবো না, ওকে কেন ওয়াটে বলবো? ঠিক আছে। আচ্ছা শোনো, তো অ্যাটেন্ডেন্স এটা বন্ধ করে দিলাম। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি 12 জন, মানে আমাকে নিয়ে 12 জন আছে।